আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি। আমরা একই বাসায় থাকি। তো ও শেয়ার করবে ও মেলবোর্নে যখন প্রথম দিন ল্যান্ড করছিল, তখন প্রথম মিনিটে, প্রথম ঘন্টার এবং প্রথম দিনের অনুভূতিটা কেমন ছিল এবং মেলবোর্নের যে ওয়েদার পরিবেশ এগুলা কেমন লাগছিল। এই প্রতিটা মিনিট আমরা ধরে ধরে আজকে উদ্ধার করবো ওর কাছ থেকে। তো শুরু করা যাক। তো সাফা বলো তো, আজকে কেমন লাগছে? আজকে কি ওয়েদার? আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা। এখন 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা আসলে খুবই কম। বাহিরে তো বেরই হওয়া যাচ্ছে না এত ঠান্ডার মধ্যে। আচ্ছা, তাইলে আমরা আজকের ওয়েদার সম্পর্কে জানলাম। বলো তো, অস্ট্রেলিয়ার যখন প্রথম দিন ল্যান্ড করছিলাম, ওইটা দিন না রাত ছিল? তখন রাত 3টা বেজে গিয়েছিল। ও তাইলে তো ওইটা গভীর রাত ছিল, গভীর। এই যে আমরা যখন আইএলটিএস এর কোচিং প্রিপারেশন নিতেছিলাম বাংলাদেশে, তখন আমি রাশেদ বাই নামে একজন অনলাইন টিউটর আছেন। তো উনি বলতেন মানুষদেরকে মোটিভেশন দিতেন যে গভীর রাতের ফ্লাইট। তুমি কোনো ক্লাস করছিলা? No. আচ্ছা, যাই হোক। তাহলে তোমার গভীর রাতে ল্যান্ড হয়েছে, গভীর রাতে। আর বাংলাদেশ থেকে যখন টেক অফ করছিল বিমান, তখন দিন নাকি রাত ছিল? তখন রাত ছিল, রাত সম্ভবত 8টা হ্যাঁ, তো বেজেছিল। ওইটা তো গভীর রাত ছিল না। না, রাত 8টায় বাংলাদেশ থেকে রওনা দিছিলা। এবং তোমার ট্রানজিট কি কইছিল? মালয়েশিয়া। মালয়েশিয়া এয়ারপোর্টে। এন্ড কোন এয়ারলাইন ছিল? বাতিক কেন এয়ারলাইন্স। বাতিক কেন চুজ করলা? অনেকেই কিন্তু বাতিককে বিকজ আহ, ইটস দ্য হ্যাঁ, চিপেস্ট অপশন ফর মি এট দ্য টাইম। যাই হোক, বাতিককে কিন্তু অনেকেই বাংলাদেশের যে পাবলিক বাসগুলো আছে না, এরকম মনে করে। খুবই বাজে একটা হ্যাঁ, সার্ভিস। রিসেন্ট আমি একটা নিউজে দেখছি যে ওই বাতিক এয়ারলাইন্স ইউজ করছে। তারপর কোন এক কারণে এরকম বাংলাদেশে দুইটা স্টুডেন্ট, তারপর মালয়েশিয়া এয়ারপোর্টে এইরকম মনে হয় প্রায় 2 দিন না 3 দিন আটকে ছিল। কারণ ওদের ব্যবস্থা বিমানের বা ওদের প্লেনের যে অবস্থা আছে ওইটার ব্যবস্থাপনা মোটেও ভালো না। আচ্ছা, যাই হোক, তুমি মেলবোর্নে এসে পৌঁছাইলা রাত 3টার সময়। তখন বিমান থেকে নামার পর ইমিগ্রেশনের অভিজ্ঞতাটা বলো তো। খুবই বাজে একটা অভিজ্ঞতা ছিল, কারণ আমি আমার একটা ব্যাগ হারিয়ে ফেলেছিলাম। আমার একটা ব্যাগ তখন আসেনি। হ্যাঁ, এবং মানে তুমি ব্যাগ তো পাইতে হয় ইমিগ্রেশন ক্রস করার পর। তারপর ইমিগ্রেশন ক্রস করে ওই যে ব্যাগ বেল্টের মাঝে আসে। হ্যাঁ, সেখানেই আমি আমার ব্যাগটি পাইনি। ব্যাগ তারপর কয়টা আমি ছিল তোমার? ব্যাগ আমার ছিল 2টা, একটা এসেছিল, একটি হুম। আসেনি। তখন আমি সেখানে এয়ারপোর্টে থাকা কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। তারা আমাকে আশ্বস্ত করে যে সেটি অন্য একটি বিমানে থেকে আসতেছে, হুম। তাই এটি আমার কাছে পৌঁছাতে 2 দিন সময় লাগতে পারে। তারপর? তারপর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে ফিরে গেলাম। হুম। আসলে আমার একটা ফ্রেন্ড সেখানে রাত 12টা থেকে অপেক্ষা করছিল। কারণ আমাদের নামার কথা ছিল রাত 12টার দিকে। হুম। কিন্তু ওই ব্যাগের কারণে, ব্যাগ হারিয়ে যাওয়ার কারণে আমি এখানে কর্তৃপক্ষের সাথে অনেক সময় কথা বলার কারণে সময় লেগে যায় অনেক সময়। তো রাত 3টার দিকে আমরা আসলে এয়ারপোর্ট থেকে বের হই এবং আমাদের বন্ধুদের সাথে দেখা করি। আচ্ছা, তো তুমি কি যখন মেলবোর্ন আসছিলা তখন কি আরো ফ্রেন্ডরা তোমার সাথে ছিল একই প্লেনে? জি, আর একজন ছিল। ওরই একটা হুম। ফ্রেন্ড আমাদেরকে রিসিভ করতে আসছিল। তো বুঝতে পারছি। তো ওরা তোমার প্লেনে ছিল, যার কারণে যখন তোমার ব্যাগ হারাইয়া গেছিল, তাও মনে করো তুমি পাশে একজন পাইছিলা যে একটু তোমার সাথে হয়তো একটু এয়ারপোর্টে কোনো একটা অফিসারের কাছে যাবে, ওদের সাথে কথা বলবে, একটু হেল্প করার জন্য। আমার মোবাইলে চার্জও ছিল না। যদি আমার কোনো ফ্রেন্ড সাথে না থাকতো তাহলে হয়তো সেদিন হ্যাঁ, ওই দিন এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে বের তো হতে, আটকেই পড়তাম। এয়ারপোর্টে আটকে যেতাম। হ্যাঁ, ধরো অনেকেই আছে, ধরো অস্ট্রেলিয়ায় কোনো পরিচিত কেউ নাই, কোনো ফ্রেন্ডও নাই। তো ওদের ধরেন আপনি বাতিক এয়ারলাইন্সে আসলেন এবং বাতিক এয়ারলাইন্সে আসার পর এরকম একটা বেল্টে দেখলেন আর আপনার ব্যাগ আসতেছে না, প্যানিক অ্যাটাক হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাইলে এইরকম বস্তা পচা এয়ারলাইন্স থেকে সাবধান থাকবেন। হ্যাঁ, ওই রকম আমিরাত, কাতার এয়ারলাইন্স, এমিরেটস বা কাতার এয়ারলাইন্স অনেক ওইগুলো অনেক এক্সপেন্সিভ। কস্টলি। হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো অনেক এক্সপেন্সিভ ওইগুলা। আপনি চাইলে থাই এয়ারলাইন্স কিংবা চায়না সাউদার্ন হ্যাঁ, ব্যবহার করতে এগুলো মিড পারছেন। লেভেলের। মিড লেভেল, হ্যাঁ। এগুলো এভারেজ, এগুলো পারফেক্ট। যদি টাকা পয়সা থাকে তাইলে না তুমি ওই আমিরাতসে গেলা, জি, কাতার এয়ারলাইন্সে গেলা। এমিরেটস। কিন্তু মিড লেভেল এভারেজ পারফেক্ট একটা সিস্টেম হইতেছে ওই যে চায়না সাউদার্ন, আহ এরপর থাই, সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই সিঙ্গাপুর। এয়ারলাইন্স। হ্যাঁ, এগুলো। আচ্ছা, তারপর কর্তৃপক্ষের সাথে যে কথা বললা, এটা ফার্স্ট তোমার ফ্রেন্ড বলছিল না তুমি বলছিলা? আমি বলছিলাম। কর্তৃপক্ষ মানে কই পাইছিল কর্তৃপক্ষ? আশেপাশে কি হ্যাঁ, ফ্রন্ট ডেস্কে। ওদের কি হেল্প হেল্প ছিল? হ্যাঁ, হেল্প ডেস্ক ছিল। তারপর বললা যে আমার একটা ব্যাগ আসে নাই। বলেছি। ওরা তো বললো 2 দিন লাগবে, তারপর তুমি আবার 3টার সময় কেমনে পাইলা?
3টার সময় পাইনি, 2 দিন পরে আমার বাসায় এসে পৌঁছে দিছে। আমি ও বাসায় এসে তখন পৌঁছে দিছে? হ্যাঁ, এখানে এই দেশে একটা জিনিস ভালো, হুম। আপনার কোনো সময় হ্যারাসমেন্ট এর শিকার হতে হয় না। আপনাকে বাসায় এসে তারা পৌঁছে দিয়ে যায়। আপনি যদি ভবিষ্যতে পিআর পেয়ে পাসপোর্টও পান, হুম। পাসপোর্ট আপনার বাসায় এসে পৌঁছে দিয়ে যাবে। আপনাকে আলাদা করে হ্যারাসমেন্ট এর শিকার হতে হবে ধরো না। সেম কাহিনীটা, ধরো তুমি এখন অস্ট্রেলিয়া আছো এবং বাতিক এয়ারলাইন্স ধরো বাংলাদেশে আইবা। বাংলাদেশ যাওয়ার পর বাংলাদেশ এয়ারপোর্ট নামার পর দেখলা যে তোমার 2টি ব্যাগের মধ্যে একটা ব্যাগ আসে নাই। তখন কি মনে করো বাংলাদেশে বাসায় কি ব্যাগকে পৌঁছে দিবে? অবশ্যই না। আমাকে অনেক হ্যারাসমেন্ট এর শিকার হতে হবে। এমনও হতে পারে ব্যাগই আর পাবো না। হ্যাঁ, এটাই হতে পারে। কারণ ব্যাগে হয়তো তোমার অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র, অনেক কিছু থাকতে পারে গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাগ যদি আর না পাই তাহলে তো আর শেষ। হ্যাঁ, এটাই। আচ্ছা, তারপর রাত 3টা পর্যন্ত ওয়েট করছো এখানে এয়ারপোর্টের ভিতরে। হুম। তারপর 3টার সময় কেন বাইরিলা? মানে তোমরা ওইখানে টেক অফ ল্যান্ড কবে করছিলা? 12টার সময়? ল্যান্ড করছি 12টার দিকে। 12টার দিকে। 3টা পর্যন্ত কি করছো? ওদের সাথে কথাবার্তা বলতেছিলা? ওইদিকে ব্যাগ আসা পর্যন্ত অপেক্ষা করতে হইছে। তারপরে আরো ইমিগ্রেশন ক্রস করার কত ঝামেলা আছে না? হুম। ওইগুলা পার হয়ে তারপরে সময় লেগেছে অনেক আচ্ছা। সময়। তারপর ইমিগ্রেশন করলা, ব্যাগ চেকিং করলা, এগুলা থেকে এয়ারপোর্ট থেকে বাহির হইলা। তারপর কি ক্যাব ভাড়া করছিলা না উবার ভাড়া করছিলা? উবার ভাড়া আমার ফ্রেন্ড করে দিয়েছিল। হ্যাঁ, ওই যে একজন তোমাদেরকে রিসিভ করতে রিসিভ আসছিল। করতে এসেছিল, সে উবার ভাড়া করে দিয়েছিল। তারপর ডিরেক্ট বাসায় চলে আসছো। ডিরেক্ট বাসায় চলে আসছি। এসে হুম। একটা বড় ভাই ছিল বাসায়, রুমমেট। উনি আমাদের জন্য খাবার রেখেছিল। কি খাইছিলা? হ্যাঁ, ভাত আর বেগুন ভাজি। উনি তোমরা 2 জনের জন্য তোমরা 2 জন তো আসছিলা? হ্যাঁ, 2 জন 2 আসছিল। জনের জন্য ভাত আর বেগুন ভাজি রান্না করছিল। হ্যাঁ, হ্যাঁ, বেগুন ভাজি তো রান্না এগুলা করেছিল। আসার পর খাইতে পারছিলা না ওইরকম রুচি থাকে নাই একটা নতুন? রুচি থাকে না, কারণ এত বড় জার্নি করে আসলে হ্যাঁ। কারোর রুচি থাকে না। তারপর খাওয়া ওইরকম খাইতে পারো না। যতটুকু পারছো খাইছো। তারপর রাতে ঘুমাই গেছো নাকি বাসায় জানাইছো? বাসায় কখন জানাইছিলা যে পৌঁছিছো এখানে? এটা বিমান থেকে নামার আগেই জানাইছিলেন। বিমান থেকে নামার আগে কেমনে জানাইলা? নেটওয়ার্ক কই পাইলা? তখন বিমান যখন ল্যান্ড করে তখন নেটওয়ার্ক কানেকশন পায়। তখন সিম আমি পাইছিলা কই? সম্ভবত ওয়াইফাই। হ্যাঁ, হ্যাঁ, ওয়াইফাই পাওয়া যায় হ্যাঁ, এয়ারপোর্টে। ওয়াইফাই পাওয়া যায়। ওয়াইফাই ইউজ করলে বাসায় জানাইছো। ইউজ করে বাসায় জানাইছো। তারপর নতুন বাসায় আসছো। আসার পর বেগুন ভাজা দিয়ে যতটুকু পারছো খাইছো। হ্যাঁ, এরপর কি ঘুমাই গেছো? হ্যাঁ, ঘুমিয়ে গেছিলাম। পরদিন সকাল কয়টায় উঠছো? পরের দিন সকাল 12:30 দিকে উঠছিলাম। ঘুম থেকে উঠছো, উঠার পর ১ম এ কি করছো বলো তো? ১ম এ ফ্রেন্ড আর আমি বেরিয়ে গেছিলাম। ঘুরতে বের হইছিলা? হ্যাঁ, ঘুরতে বেরিয়েছিলাম এবং নতুন একটা দেশ, নতুন শহর, হুম। নতুন রাস্তা। গাড়িতে বের দেখতে অনেক হইছিলা? ভালো ছিল। না, না, আমাদের গাড়ি কই থাকবে? আমরা তো নতুন একা, রাস্তা। একা হাঁটতে হুম। বের হয়েছিলাম। তো তোমরা হাঁটতে, ২ হাঁটতে জনে কি একসাথে একা বাইর হইছিলা না কোনো ফ্রেন্ড সাথে নিয়ে বের না, হইছিলা? ২ জনই। আর ওর স্মৃতিশক্তি একটু ভালো ছিল, তাই হ্যাঁ। বাসা যেখানে ও সেখানে মনে রাখতে পেরেছিল। আদারওয়াইজ আমরা হারিয়ে যেতাম হয়তো। হ্যাঁ, কারণ এখানে অস্ট্রেলিয়া যে এসে গুগল ম্যাপ ব্যবহার না করে চলা যায় না। বা এই বিষয়গুলো তো কেউ ১ম দিকে জানে না। না, ধীরে, ধীরে শিখতে হয়। না। ওর স্মৃতিশক্তি ভালো থাকায় যে মনে করতে পারছিল যে বাসায় কেমনে ফেরত আসতে হয়। আচ্ছা হ্যাঁ, বলো, ওইদিন হাইটে কই গেছিলা? এখানে একটা পার্ক আছে, মারিবিন্ডং পার্ক। হুম। ওইখানে গেছিলাম। কেমনে জানলা যে একটা ওইদিকে একটা পার্ক আছে? হাঁটতে আছে, randomly মানে হাঁটতে সুজাই আছে। randomly হাঁটতেছো, হঠাৎ করে পার্ক পেয়ে গেছো। হ্যাঁ, পার্ক পেয়ে গেছি। ওই পার্কে ঘোরাঘুরি করছো। ঘোরাঘুরি করছি। তারপর ঘোরাঘুরি করে বাসায় চলে আসছো। বাসায় চলে আসছি। আর বড় ভাই আমাদেরকে সাপোর্ট করেছিল। আমাদেরকে সিম কার্ড কিনে দিয়েছিল। ওই তারপর দিনই কিনে হ্যাঁ, দিয়েছিলে? ওই দিন বাজার সদাই ও যে আমার বন্ধু যে হুম। ফ্রেন্ড ছিল, হ্যাঁ। বাজার সদাই করে দিয়েছিল। ওদিন অনেক হেল্প করেছিল আমাদেরকে। ওই দিনই বাজার হ্যাঁ, সদাই, ওই সিম দিনই। টিম সব কিনে নিয়েছিলাম। ওই দিনই। আর বাদে দুপুরের রান্না কি ওদের এখানেই খাইছো না নিজে রান্না করছো? দুপুরের রান্না দুপুরে বাইরে খেতে হইছে। আচ্ছা, বাইরে কি খাইছিলা? ম্যাকডোনাল্ডে বার্গার হ্যাঁ, খাইতেছি। বুঝতে পারছি। $3.5 আচ্ছা, তাইলে এইরকম চলতেছিল। আচ্ছা বলো, ১ম নিজে কখন রান্না করছো? কয়দিন পর ১ম নিজে থেকে রান্না করছো? 2 দিন পর। ২ দিন পর নিজে থেকে রান্না করছো। ১ম রান্নাটা লাইফে তো এর আগে কোনোদিন রান্না করো নাই। বাংলাদেশে কোনোদিন রান্না করো নাই। লাইফের ১ম রান্নাটা কি ছিল বলো তো? ইউটিউব থেকে দেখে গরুর মাংস রান্না করেছি। সেই ছিল। গরুর মাংস রান্না করছিলা? মসলা-টসলা সবগুলা দিয়া? হ্যাঁ, হইছিল? বাংলাদেশ থেকে মসলা এনেছিলাম। হইছিল? হ্যাঁ, হয়েছিল। সিদ্ধ হইছিল? হুম। না, কিছুটা হয়নি। কারণ ১ম রান্না তো কিভাবে ওই নিজের রান্না কি নিজেই খাইছিলা না ফ্রেন্ডের সাথে শেয়ার করছিল? শেয়ার করে খেয়েছিলাম। শেয়ার করে কি ওরা কি রেটিং দিছিল যে তোমার জীবনের ১ম রান্না খাইয়া? হুম। ১ম রান্না হিসেবে ভালোই। হ্যাঁ, ১ম রান্না হিসেবে ভালো হইছে। হুম। এখন রান্নার কি অবস্থা? এখন তো অনেক পাকাপোক্ত হয়ে হ্যাঁ, গেছে এখন যা আলহামদুলিল্লাহ। দেখা যেতে পারে ২ দিন বা ৩ দিন পর রান্না করতেছো। প্রায় এখানে ৪ থেকে ৫ মাস হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে ধরো একটা সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ১ম রান্না করছিলা মাংস। এখন সবজি-টবজি এগুলো রান্না করতে পারো? না, এখনো করা হয়ে ওঠেনি। মাংস কারণ দিয়ে এখানে খাইতেছো? দেখা যাচ্ছে মাংসের দাম অনেক কম। হুম।
টমেটোর কেজি থেকে মাংসের কেজির দাম কম। এটা একটা টমেটোর কেজি হচ্ছে এখন মেবি 12.5, হুম, যেখানে গরুর মাংসের কেজি মাত্র 10.5। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় একটা কাহিনী যে সবজির দাম সবজির দাম হচ্ছে বেশি, মাংসের দাম কম। মাংসের মাংস দাম বিষয়টা মাংস কম। নিয়ে বেঁচে আছি আর কি। হ্যাঁ, এটাই। আর বাংলাদেশ যাওয়ার প্ল্যান করতেছো? ফ্যামিলিকে মিস করো না? অবশ্যই ফ্যামিলিকে যখন মিস করো বাংলাদেশ যেতে ইচ্ছে করে? ইচ্ছে তো করে, কিন্তু কারণ এই গত দুইটা ঈদ কিন্তু প্রথম দুইটা ঈদ, ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর ফ্যামিলি ছাড়া কাটাইছো, হ্যাঁ, লাইফের প্রথম ঈদ। লাইফে প্রথম। আচ্ছা, এখন বাংলাদেশকে কবে যাওয়ার প্ল্যান করতেছো? নেক্সট ইয়ার যাওয়ার প্ল্যান আছে? যখন টাকা হাতে আসবে তখন ইনশাআল্লাহ টাকা পয়সা ইনকাম করার পর যখন টিকিটের টাকা আসবে তখন তখন বাংলাদেশে যাবো যাবা? ইনশাআল্লাহ। জি, আচ্ছা, ঠিক আছে। আঙ্কেল আন্টির সাথে প্রতিদিন কথা হয়? জি হয়। ওনাদের মিস করো? জি। বুঝতে পারছি। আর বলো, এই যে যারা অস্ট্রেলিয়া আসতে চায় এবং প্রতিদিন এখানে নিচে কমেন্ট করে যে ভাই অস্ট্রেলিয়ার এই এই কাগজ কেমনে কি করব, ওইটা কেমনে করবো এবং অস্ট্রেলিয়া কেমনে আসবো, ওদের উদ্দেশ্য কিছু বলবা যে অস্ট্রেলিয়া কি, এখানে টাকার গাছ আছে বা কি আসলে আছে? টাকার গাছ নাই। আপনার ভাগ্য থাকলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। আবার যত টাকা ইনকাম হবে তত আবার খরচও হবে। কারণ এখানে সব জিনিসের দামই খুব বেশি। আর প্রতি বছরই মুদ্রাস্ফীতি হচ্ছে। তো ভেবেচিন্তে আসেন। তবে সিদ্ধান্তটা হ্যাঁ, আমাদের অন্যান্য উপর, কান্ট্রির আপনাদের উপর। তুলনায় ধরো বর্তমানে কানাডা, ইউএসএ বা বা ইউরোপের ইউকে, কান্ট্রিগুলোর হ্যাঁ, তুলনায় অস্ট্রেলিয়া পারফেক্ট। হ্যাঁ, এটা ঠিক আছে। তুমি যদি তোমার একটা ছোট ভাই থাকে, ওরে কি অস্ট্রেলিয়া রিকমেন্ড করবা? অবশ্যই। অন্যান্য কান্ট্রি থেকে হ্যাঁ, আমি ওর অস্ট্রেলিয়া। সামনে যদি তিনটা চয়েস থাকে, ধরো আমি ইউএসএ, কানাডা আর অস্ট্রেলিয়া, তুমি ওকে কোনটা নিতে বলবো? অবশ্যই অস্ট্রেলিয়া, বিকজ অস্ট্রেলিয়া ইজ বেটার দেন আদার আদার কান্ট্রি। আদার টু হ্যাঁ, মেন কারণ ওই কান্ট্রিজ। দুই কান্ট্রি গুলাতে আমাদের ফ্রেন্ড আছে, ওদের সাথে আমার ফ্রেন্ডসরা আছে, ওদের সাথে আমাদের যোগাযোগ হইতেছে, বা বর্তমানে আমরা নিউজ বিভিন্ন দেখতেছি, তো ওইগুলো দেখে এখন অস্ট্রেলিয়া বর্তমানে স্টুডেন্টদের জন্য সার্ভাইভ করার জন্য একদম পারফেক্ট একটা কান্ট্রি। তো আপনি চাইলে অস্ট্রেলিয়া আসেন, আমাদের সাথে দেখা করতে পারেন। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে লেমনেড সুগার জিরো। লেমনেড সুগার জিরো মাত্র $1.5, আপনারা খেতে পারেন। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আসার যারা পর আছেন তারা এটা খেতে পারেন। এটি খুবই হেলদি এবং এখানে কিন্তু কার্বনের পরিমাণ খুবই কম। সুগারসের পরিমাণ অনলি 0 গ্রাম, কার্বোহাইড্রেট 0 গ্রাম। আসলে আপনি এটা খেতে পারেন, খুবই ওরা স্বাস্থ্যকর। ওকে কত ডলার পে করছে? $5,000 না $10,000 এটা স্পন্সর করার জন্য পে করছে তোমার? এটা তো বলা যাবে না, এটা সিক্রেট। এটা কোম্পানির সাথে আমার পার্সোনাল। কেউ ওইটা বলতে চায় না। আচ্ছা, ঠিক আছে, ফান পার্ট শেষ হয়েছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।